শুভরাত্রি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, মঙ্গলমতো আছো। শুরুতে তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, তোমরা লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে। আমি একটু অপেক্ষা করছি তোমাদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আবারও বলছি, যারা তোমরা লাইভে যুক্ত হয়েছো, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত একটু কমেন্ট করে আমাকে জানাবে। আমি একটু অপেক্ষা করছি তোমাদের জন্য। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আবারও বলছি, যারা তোমরা লাইভে যুক্ত হয়েছো, তোমরা লাইভটি কি দেখতে পাচ্ছ বা আমার কথা কি শুনতে পাচ্ছ? দ্রুত একটু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আশা করি লাইভটি পরিষ্কার আছে, দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বর্তমান বিশ্বে বা বর্তমান সময়ে অত্যন্ত একটি আলোচিত দেশ কিন্তু ভেনেজুয়েলা। আমরা জানি জানুয়ারি মাসের ৩ তারিখ, অর্থাৎ এবছর ২০২৬ সালের জানুয়ারি মাসের ৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে এক প্রকার অপহরণ করেছে, তাই কি না? অপহরণ করে ভেনেজুয়েলা থেকে নিয়ে চলে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে বিচার কার্য শুরু হয়েছে কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টের। তার অপরাধ কি? তিনি নাকি মাদক চোরাচালান এবং অস্ত্র চোরাচালানের সাথে জড়িত। তাহলে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে তাদের বিরুদ্ধে আমরা যতটুকু জানি ফৌজদারি মামলা দায়ের হয়েছে এবং বিচার কার্য শুরু হয়েছে। অপরাধ কি? অপরাধ নাকি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী তারা মাদক চোরাচালান এবং অস্ত্র চোরাচালানের সাথে জড়িত। কিন্তু আমরা ইতিপূর্বে জানতাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত মিত্র এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার। তাহলে এত ভালো সম্পর্ক কি হলো, কি ঘটলো যে তাদের মধ্যে এই সম্পর্কের অবনতি হলো? তো সেটা আমরা কিন্তু আজকে জানবো যে কি থেকে কিভাবে কেন সম্পর্কের অবনতি হয়েছে এ দুটো দেশের মধ্যে। তবে আমরা এই ইস্যুতে যাওয়ার আগে আমরা আগে একটু দক্ষিণ আমেরিকা মহাদেশ পরিচিতি দেখে নিতে চাই। কারণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেনেজুয়েলা নামক রাষ্ট্রটি কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আমি একটি ম্যাপ দাগিয়েছি দক্ষিণ আমেরিকা মহাদেশের। আসলে দক্ষিণ আমেরিকার উপরেই কিন্তু রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের ঠিক নিচে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। অর্থাৎ এটুকু কিন্তু নয়, জাস্ট এই যে জায়গাটা, এই জায়গাটুকু হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ। যে মহাদেশকে একটি ত্রিকোণাকায় মহাদেশ বলা হয়, অনেকটা ত্রিভুজের মতো, বুঝতে পেরেছো? অনেকটা ত্রিভুজের মতো এই মহাদেশটি, তাই এই মহাদেশকে বলা হয়ে থাকে ত্রিকোণাকায় মহাদেশ। আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের ঠিক উপরে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ। আমাদের দক্ষিণ আমেরিকা যে মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে রয়েছে কিন্তু প্রশান্ত মহাসাগর, বুঝতে পেরেছো? প্রশান্ত মহাসাগর রয়েছে। আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে রয়েছে কিন্তু আটলান্টিক মহাসাগর। তার মানে দুটো বৃহৎ মহাসাগর কিন্তু দুপাশে রয়েছে। তাছাড়া দক্ষিণ দিকে রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দক্ষিণ মহাসাগর। ঠিক আছে? তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশ এমন একটি মহাদেশ যে মহাদেশের আমরা দেখতে পেয়েছি প্রায় তিন দিকেই কিন্তু তিনটি ব্যাপক ব্যাপক মহাসাগর রয়েছে, আর একদিকে রয়েছে কিন্তু উত্তর দিকে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ।
আমাদের এই দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশ খুব অল্প রয়েছে। স্বাধীন দেশ রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাত্র 12টি। আমরা মাথায় রাখতে পারি যে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশ রয়েছে মাত্র কতটি? 12টি। এবং বলা হয়ে থাকে সবচেয়ে কম স্বাধীন দেশ রয়েছে কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশে। কতটি সংখ্যায়? 12টি রয়েছে। এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ আমরা দেখতে পাচ্ছি, আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, উপরে যে অংশটা এটা আজকে পড়ার স্বার্থে বা পড়ার প্রয়োজনে আমরা আঁকিয়েছি, কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশটা কিন্তু এতটুকু, একটি ত্রিকোণাকার মহাদেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তনের সবচেয়ে বড় দেশটি হচ্ছে ব্রাজিল। এই যে সাদা অংশ আমরা দেখতে পাচ্ছি, বৃহৎ একটি আঙিনা বা অংশ, এটি হচ্ছে কিন্তু ব্রাজিল। আমরা মনে রাখবো দক্ষিণ আমেরিকার আয়তনে সবচেয়ে বড় দেশ কিন্তু আমরা বলবো ব্রাজিল। তাহলে একটি দেশ আমরা চিনে ফেললাম, সে দেশটির নাম আমরা বলছি ব্রাজিল, আয়তনের সবচেয়ে বড় দেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ব্রাজিল কিন্তু স্বাধীনতার পূর্বে পর্তুগালের উপনিবেশ ছিল। তোমরা মনে রেখো যে এই ব্রাজিল স্বাধীনতার পূর্বে ছিল পর্তুগালের উপনিবেশ। ইউরোপের একটি দেশ পর্তুগাল, তারা কিন্তু ব্রাজিলকে কি করেছে? শাসন করেছে। তাহলে ব্রাজিল কার কাছ থেকে স্বাধীন হয়েছে? পর্তুগালের কাছ থেকে স্বাধীন হয়েছে। এজন্য ব্রাজিলের ভাষা কিন্তু আজকে পর্তুগিজ। ব্রাজিলিয়ানরা কথা বলে পর্তুগিজ ভাষাতে। তার মানে আমাদের নেইমারের, ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের সাথে যখন পর্তুগিজ তারকা CR7 ক্রিস্টিয়ানো রোনালদো কথা বলতে কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ নেইমারও পর্তুগিজ ভাষাতে কথা বলে, আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো তিনিও কিন্তু পর্তুগিজ ভাষাতে কথা বলে। এবং তোমরা মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ কিন্তু ব্রাজিল যে পর্তুগালের উপনিবেশ ছিল। অর্থাৎ পর্তুগালের ব্রাজিল ব্যতীত দক্ষিণ আমেরিকাতে আর কোনো উপনিবেশ ছিল না। এবং আমরা বলবো দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ ব্রাজিল, সে কিন্তু পর্তুগিজ ভাষাতে কথা বলে। এরপরে আমরা চলে যাব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের যেটাকে আমরা বলে থাকি, একটা সিনেমা দেখেছিলাম তেরে নাম, বলিউডের। তো তেরে নাম নয়, আমরা বলবো সুরিনাম। দেখো ব্রাজিলের সঙ্গে দেখা যাচ্ছে কিন্তু একটি দেশ সুরিনাম। সেই সুরিনাম, তাহলে আমরা 2 নাম্বার দেশ দেখে ফেললাম দক্ষিণ আমেরিকার সুরিনাম। আমরা মাথায় রাখবো বন্ধুরা, এই সুরিনাম ছিল নেদারল্যান্ডের উপনিবেশ। দক্ষিণ আমেরিকার একমাত্র নেদারল্যান্ডের উপনিবেশ ছিল কিন্তু সুরিনাম, একমাত্র নেদারল্যান্ডের উপনিবেশ আমরা বলেছি সুরিনাম। আর নেদারল্যান্ডের ভাষা হচ্ছে ডাচ, এবং এই সুরিনামের মানুষ কিন্তু বর্তমানে ডাচ ভাষাতে তারা কথা বলে থাকেন। তাই তো দক্ষিণ আমেরিকার একমাত্র ডাচ ভাষাভাষী দেশ হচ্ছে কিন্তু সুরিনাম। বুঝতে পেরেছো? দক্ষিণ আমেরিকার একমাত্র ডাচ ভাষাভাষী দেশ সুরিনাম, একমাত্র পর্তুগিজ ভাষাভাষী দেশ কিন্তু আমরা চিনেছি ব্রাজিল। সুরিনামের ঠিক সাথেই রয়েছে বন্ধুরা, দেখো গায়ানা। কে রয়েছে? গায়ানা। আমরা গান বলি না, গান গেও না, গান গেও না, গেও না থেকে গায়ানা। তোমরা মনে রেখো, বাংলা ভাষার গান আমি বুঝি, আমি ইংরেজি ভাষার গান বুঝি না, কারণ আমি ইংরেজিতে ভালো না। এভাবেই তো মনে রাখতে পারি, ইংরেজিতে ভালো না, ইংরেজি ভাষার গান আমি বুঝি না। তাই তো বন্ধুরা আমরা মনে রাখবো, গায়ানা ছিল দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজ উপনিবেশ। দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজ উপনিবেশ ছিল, আমরা বলেছি কোনটা? গায়ানা। আর এই গায়ানার মানুষ কিন্তু আজকে কথা বলে ইংরেজি ভাষায়। কথা বুঝতে পেরেছো? দক্ষিণ আমেরিকা মহাদেশের এই যে 12টা স্বাধীন দেশ আছে, সেই 12টা স্বাধীন দেশের মধ্যে একমাত্র দেশ হচ্ছে গায়ানা, যারা কথা বলে কোন ভাষায়? যারা কথা বলে ইংরেজি ভাষায়। তাহলে পর্তুগিজ ভাষায় দেখেছো ব্রাজিল কথা বলে, কারণ সে পর্তুগালের উপনিবেশ। তোমরা দেখেছো সুরিনামের মানুষ, সুরিনাম ছিল নেদারল্যান্ডসের উপনিবেশ, ফলে তারা কথা বলে ডাচ ভাষায়। সুরিনামের পাশে রয়েছে গায়ানা, এবং সেই গায়ানার মানুষ কথা বলে ইংরেজি ভাষায়, কারণ গায়ানা ছিল ইংল্যান্ডের উপনিবেশ। ওকে, 12টা দেশের মধ্যে 3টা চলে গেল, থাকে আর কয়টা? 9টা। সেই 9টার মধ্যে দেখো ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া,
চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা। তাহলে বন্ধুরা এই তিনটা বাদ দিলে যে আর 9টা দেশ থাকে, সেই 9টা দেশই ছিল স্পেনের উপনিবেশ। সেই 9টি দেশই কার উপনিবেশ ছিল? স্পেনের উপনিবেশ। এবং এই 9টি দেশ স্পেনের কাছ থেকে স্বাধীন হয়েছে, ফলে তারা আজও কথা বলে কোন ভাষায়? স্প্যানিশ ভাষায়। তারা আজও কথা বলে থাকে কোন ভাষায়? স্প্যানিশ ভাষায়। তাহলে দক্ষিণ আমেরিকাতে 12টা স্বাধীন দেশ, 12টি স্বাধীন দেশের মধ্যে 9টি দেশ কথা বলে স্প্যানিশ ভাষায়। বুঝতে পেরেছ? আর 3টা দেশ একটু আলাদা। আলাদা কোনটা? ব্রাজিল, তারা পর্তুগালের উপনিবেশ, তারা পর্তুগিজ ভাষায় কথা বলে। তারপরে সুরিনাম ছিল নেদারল্যান্ডসের উপনিবেশ, তারা ডাচ ভাষায় কথা বলে। গায়ানা ছিল ইংল্যান্ডের উপনিবেশ, ফলে তারা ইংরেজিতে কথা বলে। এখন তোমরা বলতে পারো, স্যার আমরাও তো ইংল্যান্ডের উপনিবেশ ছিলাম, তাহলে আমরা তো ইংরেজিতে কথা বলি না। আসলে বন্ধুরা, এই দক্ষিণ আমেরিকা মহাদেশে তেমন কোনো সভ্যতা ছিল না। আসলে যখন পর্তুগিজরা বা স্পেনীয়রা এ অঞ্চলে এসেছে, ফলে এখানে যে সমস্ত অসভ্য মানুষরা ছিল তাদেরকে কিন্তু সভ্য বানিয়েছে ওই স্পেনীয়রা বা ওই পর্তুগিজরা। ফলে পর্তুগিজরা ওদেরকে যা বলা শিখিয়েছে ওরা তাই বলতে শিখেছে, বা ইংরেজরা গায়ানার মানুষকে যা বলতে শিখিয়েছে তারা কিন্তু তাই শিখেছে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে দক্ষিণ আমেরিকাতে আমরা দেখতে পেয়েছি 12টা দেশের মধ্যে 9টাই স্পেনের উপনিবেশ, এবং দক্ষিণ আমেরিকার মানুষ কিন্তু মানে ম্যাক্সিমাম দেশের মানুষ তারা স্প্যানিশ ভাষাতে কি করে থাকে? কথা বলে থাকে। এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে সবচেয়ে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কিন্তু স্প্যানিশরাই। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা তথ্য যে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রথম উপনিবেশ স্থাপন করে কারা? আমরা বলবো স্প্যানিশরা। বুঝতে পেরেছো? যেখানে গোটা পৃথিবীতে ইংরেজদের ব্যাপক দাপট ছিল, আধিপত্য ছিল, কিন্তু সেখানে দক্ষিণ আমেরিকাতে ব্রিটিশরা কিন্তু আধিপত্য দেখাতে পারেনি, সেখানে স্পেনীয়দের ছিল আধিপত্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেশগুলো এট এ গ্লান্স তোমরা দেখেছো যে এটা কিন্তু ব্রাজিল, এবং আমি এক কথায় বলতে চাই আয়তনে বিশ্বের 5ম হচ্ছে ব্রাজিল। অনেক বড় দেশ, কিন্তু আয়তনে পৃথিবীতে সে 5ম। আর সে বিশ্বকাপও জিতেছে কয়বার? সে বিশ্বকাপও জিতেছে কিন্তু 5বার। তারপর পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কিন্তু এই ব্রাজিলে। বুঝতে পেরেছো? সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় পৃথিবীর কোথায়? ব্রাজিলে। তারপরে আমাজন বন আছে না দক্ষিণ আমেরিকাতে, বা আমাজন নদীও আছে। এই আমাজন যে বনটা রয়েছে, যে বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, আমাজন বন, সে আমাজন বনেরও কিন্তু বন্ধুরা প্রায় 60% পড়েছে কিন্তু ব্রাজিলের মধ্যে। আমাজন বনেরও 60% পড়েছে কার মধ্যে? ব্রাজিলের মধ্যে। আয়তনে 5ম, ফুটবল বিশ্বকাপে সে 5বারের চ্যাম্পিয়ন। আমি বলেছি ব্রাজিল বেশ ধনাঢ্য দেশ, বেশ শিল্প সমৃদ্ধ ধনাঢ্য দেশ কিন্তু ব্রাজিল। তোমরা ব্রিক্স পড়ো না, BRICS, সেই ব্রিক্সেরও সদস্য কিন্তু বন্ধুরা ব্রাজিল। এবং আমি বলেছি আমাজন বনের প্রায় 60% মানে ম্যাক্সিমাম অংশই কিন্তু কার মধ্যে রয়েছে? ব্রাজিলের মধ্যে রয়েছে। এবং আমি বলেছি ব্রাজিল কিন্তু অনেক বড় একটা দেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রাজিলের পরেই দেখেছে সুরিনাম। আমি সুরিনাম নিয়ে তো বলেই বসেছি, তেমন ইম্পর্টেন্ট না। আমি বলেছি নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল সুরিনাম, ডাচ ভাষায় কথা বলে। গায়ানা ছিল ইংল্যান্ডের উপনিবেশ, তারা ইংরেজিতে কথা বলে। এই যে দেখো রেড কালার, আজকে আমাদের মূল টার্ম এই রেড কালার। রেড কালারের এই দেশটি হচ্ছে ভেনেজুয়েলা। বুঝতে পেরেছ? রেড কালারের এই দেশটি হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে রাখবো ভেনেজুয়েলা। একটা মজার তথ্য বলি, পৃথিবীতে সবচেয়ে বেশিবার বিশ্ব সুন্দরী হয়েছে কিন্তু বন্ধুরা এই ভেনেজুয়েলার মেয়েরা। হ্যাঁ, ভেনেজুয়েলার মানুষ কিন্তু সুন্দর দেখতে। দেখো, প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে নিকোলাস মাদুরো। মাদুরো কিন্তু বেশ সুন্দর, সুদর্শন, হ্যান্ডসাম, তাই কি না? ফলে আমাদের ভেনেজুয়েলার মানুষ কিন্তু সুন্দর। তবে এই দেশে প্রায় 10% মানুষ রয়েছে কিন্তু কৃষ্ণাঙ্গ। 100 জন মানুষের মধ্যে 10 জন মানুষ রয়েছে কিন্তু এদেশে কৃষ্ণাঙ্গ, মানে কালো, এক ধরনের নিগ্রো। তো যাই হোক, হোক নিগ্রো হোক যাই, কিন্তু ভেনেজুয়েলার মানুষ কিন্তু বেশ সুন্দর। এবং জানো, এই ভেনেজুয়েলাতে কিন্তু পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত আমরা যতটুকু জানি সেটি হচ্ছে অ্যানজেল জলপ্রপাত।
পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত কিন্তু নায়াগ্রা, মানে অনেক জায়গা জুড়ে নায়াগ্রা। ওটা আমেরিকা কানাডা সীমান্তে রয়েছে নায়াগ্রা। কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত। সেই অ্যাঞ্জেল জলপ্রপাতটা কিন্তু কোথায় রয়েছে? ভেনেজুয়েলাতে রয়েছে। আর একটা মজার জিনিস লক্ষ্য করে দেখো বন্ধুরা, এই ভেনেজুয়েলা তারপর থেকে কিন্তু শুরু হয়েছে উত্তর আমেরিকা। বুঝতে পেরেছো? ভেনেজুয়েলার পর থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকা। আর বেসিক্যালি ভেনেজুয়েলার সাথে এই যে দেখো নীলাভ যে অংশগুলো আমি ফোটা ফোটা করে রেখেছি, এই জায়গাটা মূলত ক্যারিবিয়ান সাগর। বুঝতে পেরেছো? এই এই যে ফোটা ফোটা যে জায়গাগুলো, এই জায়গাগুলো মূলত ক্যারিবিয়ান সাগর। আর দেখো প্রায় 3000 কিলোমিটার দূরে, ভেনেজুয়েলা থেকে বলা চলে প্রায় 3000 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের দেশ। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো, এই রেড কালারের ভেনেজুয়েলা, বলা চলে ভেনেজুয়েলাই কিন্তু অনেকটা দক্ষিণ আমেরিকার শেষ দেশ। ভেনেজুয়েলার পর থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকা, এবং ভেনেজুয়েলার সাথে ক্যারিবিয়ান সাগরের কি রয়েছে? সংযোগ রয়েছে। ডান, ওকে। তারপর দেখো রয়েছে কলম্বিয়া। এই যে সবুজ কালার দেখো, এই দেশটা হচ্ছে কলম্বিয়া। তোমরা নিশ্চিত ইটালীয় নাবিক কলম্বাসের নাম জানো। সেই কলম্বাসের, মনে রেখো, সেই কলম্বাসের নাম অনুসারে দেশটির নাম হয়েছে কিন্তু, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কলম্বিয়া। কলম্বাসের নাম অনুসারে দেশটির নাম হয়েছে কি? কলম্বিয়া। এবং কলম্বিয়ার আরেকটা বিশেষত্ব রয়েছে ভাই, শোনো। কলম্বিয়ার বিশেষত্বটি হচ্ছে পৃথিবীর মাদকদ্রব্য চোরাচালানকারী ডনদের আখড়া বলে কিন্তু কলম্বিয়াকে। বুঝতে পেরেছ? পৃথিবীর মাদকদ্রব্য চোরাচালানকারী ডনদের আখড়া হচ্ছে কলম্বিয়া। এবং প্রচুর কোকেন উৎপাদন হয়। কোকেন একটা মাদকদ্রব্য, সেই কোকেন উৎপাদন হয় কিন্তু প্রচুর পরিমাণে কলম্বিয়াতে। তোমরা বিখ্যাত পপ গায়িকা শাকিরাকে চেনো। ওই যে 2010-এর ফুটবল বিশ্বকাপে ওয়াকা ওয়াকা গানটা গেয়েছিল না, সেই শাকিরার জন্মস্থানও কিন্তু বন্ধুরা কলম্বিয়া। তাহলে ভেনেজুয়েলার মানুষও বুঝতে পেরেছে স্প্যানিশ ভাষায় কথা বলে। এই যে নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে আমেরিকা, তাহলে মাদুরো কোন ভাষায় কথা বলে? অবভিয়াসলি স্প্যানিশ ভাষায় কথা বলে। তারপরে কলম্বিয়ার মানুষ কোন ভাষায় কথা বলে? অবশ্যই স্প্যানিশ ভাষায়। তাহলে শাকিরা যেহেতু আমাদের কলম্বিয়ার, তাহলে সেও কোন ভাষায় গান গায়? সেও কিন্তু স্প্যানিশ ভাষাতে সঙ্গীত পরিবেশন করে। তারপর দেখো রয়েছে ইকুয়েডর। ঠিক আছে, ইকুয়েডর তোমরা মনে রেখো বন্ধুরা, এই যে এই জায়গাটা হচ্ছে বা এই দেশটি হচ্ছে ইকুয়েডর। আসলে বিষুব রেখার নামে এই দেশটির নামকরণ করা হয়েছে। বুঝলা? ইকুয়েডর অর্থ বিষুব রেখা। বিষুব রেখার নামে দেশটির নামকরণ করা হয়েছে ইকুয়েডর। প্রশ্ন অনেক ক্ষেত্রে হয়েছে, কোন ভৌগোলিক রেখার নামে একটি দেশের নামকরণ হয়েছে? আমরা বলবো ইকুয়েডরের নাম হয়েছে। এবং বিশ্বাস করবা, চির বসন্তের দেশ বলা হয় ইকুয়েডরকে। এই ইকুয়েডরে সারা বছর বসন্ত প্রকৃতি থাকে। বুঝতে পেরেছ? আমরা বসন্তের জন্য প্রতীক্ষা করি, কখন বসন্ত আসবে, ঋতুরাজ বলি আমরা। আমরা ফুল ফল সুশোভিত হয়, তাই কি না? কোকিল ডাকে, বসন্তের আগমনের অপেক্ষায় থাকি। কিন্তু পৃথিবীর চির বসন্তের দেশ কিন্তু এই ইকুয়েডর। ভৌগোলিক রেখার নামে এই ইকুয়েডর। তো বুঝতেই তো পারছো, ইকুয়েডরও স্পেনের উপনিবেশ। কারণ আমি মাথা মেরে রেখেছি, একমাত্র ব্রাজিল, একমাত্র সুরিনাম এবং গায়ানা, এই তিনটা দেশ হচ্ছে ব্যতিক্রম। তাছাড়া আর যত দেশ আছে সবাই স্পেনের উপনিবেশ, সবাই স্প্যানিশ ভাষায় কথা বলে। ইকুয়েডরের পরে দেখো রয়েছে পেরু। বুঝতে পেরেছো? প্যারা নিও না। আমরা পেরু থেকে একটা প্রশ্ন প্রায়শই পেয়ে থাকি যে ইনকা সভ্যতা, দক্ষিণ আমেরিকার কিন্তু একটি সভ্যতা ছিল, প্রাচীন সভ্যতা, ইনকা সভ্যতা। সেই ইনকা সভ্যতার ভিত্তিভূমি বলা হয়ে থাকে বন্ধুরা পেরুকে। তোমরা মনে রেখো, ইনকা সভ্যতার ভিত্তিভূমি বলা হয়ে থাকে কাকে? পেরুকে। তাহলে পেরু দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ, এবং আমি বলেছি সেও স্পেনের উপনিবেশ ছিল এবং সেও স্প্যানিশ ভাষায় কথা বলে। এরপরে দেখো বলিভিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলিভিয়া, ঠিক আছে, এই যে নীল কালার করে রেখেছি আমি, বলিভিয়া। ঠিক আছে, এই বলিভিয়া। এবং এই বলিভিয়ার নাম হয়েছে একজন স্বাধীনতা আন্দোলনের নেতা সিমন বলিভারের নামে। ঠিক আছে, প্রশ্ন অনেক সময় হয়েছে সিমন বলিভারের নামে কোন দেশ? আমরা বলবো সিমন বলিভারের নামে দেশটির নাম হয়েছে বলিভিয়া। বুঝতে পেরেছো? সিমন বলিভারের নামে দেশটির নামকরণ করা হয়েছে কি? বলিভিয়া।
একটা কথা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনে রাখবে তোমরা, বলিভিয়া দক্ষিণ আমেরিকার এমন একটা দেশ জানো, সে দেশের কি নেই, কোনো সমুদ্র বন্দর নেই। তার কারণ দেখো যে এই পেরু এবং চিলি, এটা সবুজ কালার দেখো, হ্যাঁ চিলি, এই যে সবুজ কালার যে চিলি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পেরু এবং চিলির সীমানা একসাথে লেগে গিয়েছে, ফলে এই বলিভিয়া নামক দেশটার কিন্তু কি নেই, সমুদ্রের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে দক্ষিণ আমেরিকার সমুদ্র বন্দরবিহীন দেশ কিন্তু বলিভিয়া। সিমন বলিভারের নামে দেশটির নামকরণ করা হয়েছে কিন্তু বলিভিয়া। নট অনলি বলিভিয়া বাট অলসো দেখো বন্ধুরা, এই যে প্যারাগুয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথে একটা দেশ আছে প্যারাগুয়ে, সেই প্যারাগুয়ে দেশটিরও কিন্তু কি নেই, সমুদ্র বন্দর নেই। কি প্যারা, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, প্যারাগুয়ে এবং বলিভিয়া এই যে দুটো দেশ, 12টা দেশ আছে। তাহলে 12টা দেশের মধ্যে 10টা দেশেরই কিন্তু সমুদ্রের সাথে কানেক্টিভিটি রয়েছে। শুধুমাত্র নেই কার, শুধুমাত্র বলিভিয়ার নেই, শুধুমাত্র নেই কার, প্যারাগুয়ের নেই। বুঝতে পেরেছ? বলিভিয়া এবং প্যারাগুয়ে এই দুটো দেশের কিন্তু কোনো সীমান্ত মানে সমুদ্রের সাথে কোনো সংযোগ নেই, বাদ বাকি 10টার আছে। ওকে ফাইন। এটা তোমরা দেখেছো চিলি, যেটাকে কিন্তু বলা হয় পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র আমরা বলে থাকি কাকে? এই চিলিকে বলে থাকি। চিলির সাথে দেখো এই যে সাদা, ব্রাজিল আর আর্জেন্টিনাকে আমি সাদা করে রেখেছি। এই দেশটি হচ্ছে বন্ধুরা আর্জেন্টিনা, আমাদের ফুটবলের জাদুকর মেসির দেশ। এবং আমরা খুব ভালো করে জানি যে সর্বশেষে আর্জেন্টিনাই কিন্তু ফুটবল বিশ্বকাপে 2022-এর বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ কিন্তু বন্ধুরা আর্জেন্টিনা। ওকে ফাইন। এখানে দেখো কালো করে রেখেছি আমি আরো একটা দেশ, উরুগুয়ে। উরুগুয়ে বর্তমান সময়ের জন্য এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 1930 সালে, তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1930 সালে এই উরুগুয়েতে কিন্তু প্রথম ফুটবল বিশ্বকাপ হয়েছিল এবং প্রথম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল কে? উরুগুয়ে। বুঝতে পেরেছো? প্রথম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল কে? উরুগুয়ে। তোমরা একজন মার্ক্সবাদী নেতা কার্ল মার্কস নাম জানো, তাই না? সমাজতন্ত্রের জনক যিনি কার্ল মার্কস, তার ভাবশিষ্য আমরা জানি। আর্জেন্টিনাতে জন্ম নিয়েছিলেন চে গুয়েভারা। অনেক সময় বলা হয় বলিভিয়ার বৈপ্লবিক নেতা কে ছিলেন? আমরা বলে থাকি বলিভিয়ার বৈপ্লবিক নেতা ছিলেন চে গুয়েভারা, কিন্তু বন্ধুরা সেই চে গুয়েভারের জন্ম হয়েছিল কিন্তু আর্জেন্টিনাতে। বুঝতে পেরেছো? চে গুয়েভারা একজন বৈপ্লবিক নেতা, একজন সমাজতান্ত্রিক নেতা, সে চে গুয়েভারের জন্ম হয় আর্জেন্টিনাতে, বাট আমরা বলে থাকি বলিভিয়ার বৈপ্লবিক নেতা কিন্তু চে গুয়েভারা। তাহলে খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে আমরা এই 12টা দেশ সম্পর্কে একটু ধারণা নিলাম। কথা বুঝতে পেরেছো? আর তোমাদের যে মানচিত্র রয়েছে, অবশ্যই সে মানচিত্র বের করে তোমরা দক্ষিণ আমেরিকার এই 12টি দেশ সম্পর্কে জানবে। তাহলে দক্ষিণ আমেরিকাতে স্বাধীন দেশ কয়টা? 12টা। একমাত্র পর্তুগিজ উপনিবেশ ছিল কোনটা? আমরা বলবো পর্তুগালের উপনিবেশ ছিল ব্রাজিল। একমাত্র নেদারল্যান্ডের উপনিবেশ কোনটা? আমরা বলবো সুরিনাম। একমাত্র ইংল্যান্ডের উপনিবেশ কোনটা? গায়ানা। বাদ বাকি 9টা দেশ কার উপনিবেশ? স্পেনের উপনিবেশ। এবং আমি পরিষ্কার করেছি যে স্পেন কিন্তু সর্বপ্রথম এই দক্ষিণ আমেরিকাতে তাদের উপনিবেশ কি করেছিল? স্থাপন করেছিল। এবং আমি বলেছি যে একজন সমাজতান্ত্রিক নেতা চে গুয়েভারা, যার জন্ম হয়েছিল কিন্তু আর্জেন্টিনাতে, বাট তিনি বলিভিয়ার কি ছিলেন? বৈপ্লবিক নেতা ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে তথ্য আমি তোমাদেরকে দিব তাতে চোখ ছানা বড়া হয়ে যাবে। কিরকম? দেখো, এই দক্ষিণ আমেরিকা মহাদেশে এক মহান নেতা জন্ম নিয়েছিলেন। এই দক্ষিণ আমেরিকা মহাদেশে এক মহান নেতা জন্ম নিয়েছিলেন, যে নেতার নাম আমি একটু আগেও বলেছি। তোমরা কি মনে করছো চে গুয়েভারা? না বন্ধুরা, চে গুয়েভারা না। যার নামে এই যে বলিভিয়ার নামটা হয়েছিল, যার নামে কি হয়েছিল? এই বলিভিয়ার নামটা হয়েছিল, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সিমন বলিভার। তিনি হচ্ছেন সিমন বলিভার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মহান নেতা সিমন বলিভার, যার নামে বলিভিয়ার নাম হয়েছে, যাকে বলিভিয়ার স্বাধীনতার জনক বলা হয় বা স্বাধীনতা আন্দোলনের নেতা বলা হয়, কিন্তু এই সিমন বলিভারের জন্ম হয়েছিল বন্ধুরা
ভেনেজুয়েলা। এই মাদুরোর দেশ ভেনেজুয়েলাতে জন্ম নেন সিমন বলিভার। তাহলে দক্ষিণ আমেরিকাতে কি এমনই হয়, একটা ব্যক্তি এক দেশে জন্ম নেয়, অন্য দেশে যে তার খ্যাতি হয়? যেমন চে গুয়েভারের জন্ম আর্জেন্টিনাতে, সে খ্যাতি অর্জন করেছে বলিভিয়া, সে বলিভিয়ার বৈপ্লবিক নেতা। আবার এদিকে দেখছো সিমন বলিভারের জন্ম হয়েছে এই যে রেড কালার, আজকের আলোচিত দেশ ভেনেজুয়েলা, কিন্তু সে বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা? বন্ধুরা, সিমন বলিভার শুধু বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা না, সিমন বলিভার 6টা দেশের জাতির জনক বা 6টা দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা। ইমাজিন করো, কল্পনা করো যে সিমন বলিভার, ওনার জন্ম হয়েছিল ভেনেজুয়েলাতে, বাট আমি বলেছি উনি 6টি দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা। বুঝতে পেরেছো? চিন্তা করা যায়, আমরা একটা দেশকে স্বাধীন করতে পারি না, আর উনি 6টা দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা। উনি 6টা দেশকে স্পেনের উপনিবেশ থেকে কি করেছে? স্বাধীন করেছে, মুক্ত করেছে। এখন প্রশ্ন, কোন 6টা দেশ? প্রথমে আমি বলবো ওনার নিজের দেশ ভেনেজুয়েলা। দেখো আমি একটা স্টার করলাম, ওনার নিজের দেশ ভেনেজুয়েলাকে উনি কি করেছেন? স্বাধীন করেছেন। ভেনেজুয়েলার পার্শ্ববর্তী রাষ্ট্র কলম্বিয়াকে তিনি কি করেছেন? তিনি স্বাধীন করেছেন। তারপরে দেখো এই যে রয়েছে ইকুয়েডর। বন্ধুরা এই যে দেখো ইকুয়েডরকে তিনি স্বাধীন করেছেন। তারপরে দেখো পেরুকে তিনি কি করেছেন? স্বাধীন করেছেন। এবং বলিভিয়াকে তিনি স্বাধীন করেছেন। তাহলে আমি বলেছি ওনার নিজের দেশ ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া। ঠিক আছে, এখন গুণে যদি দেখো স্টার হয় 1টা 2টা 3টা 4টা 5টা, কিন্তু তুমি তো আমাকে প্রশ্ন করবে, স্যার একটু আগে তো আপনি বলেছেন উনি 6টা দেশকে কি করেছেন? স্বাধীন করেছেন বা স্বাধীনতা আন্দোলনের নেতা উনি, তাহলে আপনি তো 5টা দেখাচ্ছেন, আর একটা স্যার কই? হ্যাঁ, দেখাতে পারবেন? হ্যাঁ পারবো, আসো। এই যে দেখো উত্তর আমেরিকার মধ্যে একটা দেশ আছে পানামা। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে একটি দেশ আছে দেখো পানামা, যে পানামাতে কিন্তু পানামা খাল আছে। আমরা বলে থাকি যে পানামা খালি বেসিক্যালি উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে, আমরা সাধারণভাবে বলি। তো এই যে পানামা যে দেশ আছে, যে দেশে পানামা খাল আছে, সেই পানামারও স্বাধীনতার জনক বা স্বাধীনতা আন্দোলনের নেতা হচ্ছেন সিমন বলিভার। বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে 6টি দেশের, কয়টি বলেছি আমি? 6টি দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বা জাতির জনক যেটাই বলি না কেন, সিমন বলিভার। তাহলে আজকে যে আমরা ভেনেজুয়েলা নিয়ে আলোচনা করব বন্ধুরা, সেই ভেনেজুয়েলারও জাতির জনক কিন্তু সিমন বলিভার। এবং সিমন বলিভারের জন্মও হয়েছে কোথায়? সেই ভেনেজুয়েলাতে কিন্তু ওনার জন্ম হয়েছে। আশা করি বন্ধুরা তোমরা এই তথ্যটা কি করতে পারবে? মনে রাখতে পারবে। এবার আসো আমাদের আজকের আলোচ্য বিষয়, যেটাকে আমি বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার যে দ্বন্দ্ব বা সংঘাত সৃষ্টি হচ্ছে, সেটার মূলে আসলে কি ছিল। আমি ক্লাসের শুরুতে বলেছি যে একদা মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু ছিল ভেনেজুয়েলা, খুবই ভালো সম্পর্ক ছিল দু দেশের। কি হলো তাহলে? সম্পর্ক কেন নষ্ট হলো, কেন ফাটল ধরলো, আজকে কেন এই দিন এসে দাঁড়ালো, সে বিষয়ে আমি তোমাদেরকে এখন কি করব? আলোকপাত করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে যুক্ত আছো, ক্লাসটি কেমন লাগছে, বুঝতে পারছো কিনা বা কোনো সমস্যা আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। তোমরা যারা লাইভে যুক্ত রয়েছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে যুক্ত রয়েছো দয়া করে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দয়া করে তোমরা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে প্লিজ, যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা, সব ঠিকঠাক আছে কিনা, দয়া করে আমাকে একটু কমেন্ট করবে তোমরা। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি প্রশ্ন করেছিলাম যে তোমরা কি বুঝতে পারছো, সব ঠিকঠাক আছে কিনা, তোমরা সব বুঝতে পারছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, দ্রুত আমাকে একটু কমেন্ট করবে তোমরা।
ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মিতা আফরিন আশা। সব ঠিক আছে স্যার হাফিজুর রহমান বাবু। কৃতজ্ঞতা বন্ধুরা। তো চলো আমরা আবার আলোচনার মধ্যে প্রবেশ করি। এখন যেটা মূল আলোচনাতে আমরা যেতে চাই, হ্যাঁ, সেটি হলো তাহলে সিমন বলিভারের নাম স্বর্ণাক্ষরে কিন্তু লিখে রাখবে। কেন স্বর্ণাক্ষরে লিখে রাখবে? কারণ আমি বলেছি যে দক্ষিণ আমেরিকার 6টা দেশ, দক্ষিণ আমেরিকার 5টা আর উত্তর আমেরিকার একটি দেশ হচ্ছে আমি বলেছি পানামা। এই 6টা দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা কিন্তু সিমন বলিভার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালটা ছিল 1811, তাই কি না? তখন আমাদের কিন্তু জন্মই হয়নি। আমাদের কেন, আমাদের নানার নানার নানারও কি হয়নি, জন্ম হয়নি। সালটা ছিল 1811 সাল। এই 1811 সালে স্পেনের কাছ থেকে প্রথম স্বাধীনতা ঘোষণা করেন সিমন বলিভার এই ভেনেজুয়েলার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেনেজুয়েলা বর্তমান যে সবচেয়ে আলোচিত দেশ, সেই ভেনেজুয়েলার স্বাধীনতার ঘোষণা এসেছে কত সালে? তোমরা মনে রেখো, ভেনেজুয়েলার স্বাধীনতার ঘোষণা এসেছে কিন্তু 1811 সালে। ভালো কথা। ভেনেজুয়েলার স্বাধীনতার আন্দোলনের নেতা আমরা কাকে বলেছি? আমরা সিমন বলিভারকে বলেছি। দেখো, 1811 সালে ভেনেজুয়েলা স্বাধীনতার ঘোষণা করলেও আসলে সিমন বলিভার পূর্ণাঙ্গ স্বাধীনতা এনে দিতে পারেন ভেনেজুয়েলাকে 1830 সালে। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো একটু যে ভেনেজুয়েলা এই দেশটি তার স্বাধীনতার ঘোষণা করে কিন্তু 1811 সালে। কিন্তু কে স্বাধীনতার ঘোষণা করেছে? এই যে দেখো, সিমন বলিভার। তিনি কি করেছেন? তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করেছেন। ঠিক আছে, এই যে তিনি স্বাধীনতার ঘোষণা করলেন 1811 সালে, কিন্তু ভেনেজুয়েলার পূর্ণাঙ্গ স্বাধীনতা তিনি এনে দিতে পারলেন কত সালে? 1830 সালে। আল্লাহ, 1830 সালে কিন্তু সিমন বলিভার মারাও যান। বুঝতে পেরেছো? সিমন বলিভারের কি হয়? মৃত্যু হয় 1830 সালে। তবে মৃত্যুর পূর্বেই তিনি কিন্তু পূর্ণাঙ্গ একটা স্বাধীন রাষ্ট্রে বা স্বীকৃতি এনে দিতে পারেন কাকে? ভেনেজুয়েলাকে। ওকে, ফাইন। কিন্তু জানো, ভেনেজুয়েলা দেশটা মানে গড গিফটেড। কেন গড গিফটেড? কারণ ভেনেজুয়েলাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি অপরিশোধিত তেল। ভেনেজুয়েলাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি অপরিশোধিত তেল। তেল তো নিশ্চিত মাটির উপরে থাকে না, মাটির নিচেই থাকে। অপরিশোধিত তেল বলতে বহুত বছর মানে গাছপালা পশু পাখি পচে গলে মাটির নিচে এক ধরনের কি সৃষ্টি হয়? এক ধরনের জীবাশ্ম তেল সৃষ্টি হয়। মানে একটা জীবাশ্ম থেকে তেলের সৃষ্টি হয়। সেই তেল তুলে নিয়ে এসে সেটাকে রিফাইন করা হয়। আমরা এই যে পেট্রোল, অকটেন, ডিজেল ব্যবহার করি, কেরোসিন ব্যবহার করি, আসলে সেটাই হচ্ছে তোমার অপরিশোধিত তেল। তাহলে তেলকে কিন্তু তুলে মাটির নিচ থেকে তুলে সেটা ইউজ করা যায় না, সেটাকে পরিশোধন করতে হয়। যেমন বাংলাদেশেও তেলের খনি পাওয়া গিয়েছিল প্রথম সিলেটের হরিপুরে, বুঝতে পেরেছ, 1986 সালে। পরে তেল উত্তোলন করার পরে সে তেল তো ব্যবহার করা যাবে না। আমরা একটা চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি স্থাপন করেছিলাম, তেল শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের খনি থেকে পরে আর তেল পাওয়া যায়নি। তো পৃথিবীর সবচেয়ে বেশি জানো অপরিশোধিত তেল মজুদ আছে মাটির নিচে কোন দেশে? এই ভেনেজুয়েলাতে। ফলে সেজন্য দেশটাকে আমি বলেছি গড গিফটেড। তো পৃথিবীতে অনেক দেশেই বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া গিয়েছে, তেল পাওয়া গিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য বন্ধুরা, ভেনেজুয়েলাতে তেল পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু সে তেল ভেনেজুয়েলা কি করতে পারে না? উত্তোলন করতে পারে না। সে তেল ভেনেজুয়েলা কি করতে পারে না? সে তেল ভেনেজুয়েলা উত্তোলন করতে পারে না। সে তেল কে উত্তোলন করে দেয়? সে তেল উত্তোলন করে দিত, ভেনেজুয়েলার তেল উত্তোলন করে দিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল কোম্পানি। বুঝতে পেরেছ? মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল কোম্পানি। বন্ধুরা, তাহলে যেখানেই তেল আছে, বুঝতে পেরেছ, যেমন ভালো খাবার দেখলে জিহ্বাতে জল আসে, তেমনি পৃথিবীর যেখানেই তেল আছে সেই তেলের দিকে নজর পড়ে কার? জানো? মার্কিন যুক্তরাষ্ট্রের।
ফলে ভেনেজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সুসম্পর্ক গড়ে ওঠে এবং ভেনেজুয়েলার যে তেল খনিগুলো, সেই তেল খনিগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো কাজ করে, তারা তেল উত্তোলন করে, তাদের মতো করে তারা কি করে, কাজ করে। কথা বুঝতে পেরেছ? তাহলে দেখো বন্ধুরা, যে ভেনেজুয়েলার নিজস্ব তেল উত্তোলন করার কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান ছিল না, ফলে তেল উত্তোলনের জন্য তারা ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। আর মার্কিন যুক্তরাষ্ট্র সেই সুযোগকে কাজে লাগায়, সেই সুযোগকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে, ভেনেজুয়েলাকে খুব আদর আপ্যায়ন করে, খুব খেদমত করে। তাতে করে কি হয় জানো, ভেনেজুয়েলা দাসে পরিণত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ভেনেজুয়েলা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃতদাসে পরিণত হয়, মানে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে ভেনেজুয়েলা সেটাই করবে। এখানে ভেনেজুয়েলার স্বার্থ কি? ভেনেজুয়েলার স্বার্থ তেল তুলে দিচ্ছে আমেরিকা। আমেরিকা কি করছে, সে তেল হয়তো নামে মাত্র একটা মূল্য দিয়ে কিনে নিচ্ছে। ভেনেজুয়েলাও খুশি যে হ্যাঁ, আমার তেলও বিক্রি হচ্ছে, আমার তেল উত্তোলনও হচ্ছে। কিন্তু ভেনেজুয়েলা যে তার প্রাপ্য তেলের দাম পাচ্ছে না, বা দেখা যাচ্ছে কোম্পানিগুলো ধরো 10 লিটার তেল উত্তোলন করে দিল, তেল উত্তোলন করে দিয়ে কোম্পানি দেখা গেল 3 লিটার তেল ফ্রি নিয়ে চলে গেল। তাতে করে কি হচ্ছে, ভেনেজুয়েলার ক্ষতি হচ্ছে। কিন্তু ভেনেজুয়েলার সরকার সেটা বুঝতো না। তারা না বুঝে তারা আমেরিকার তাবেদারি করত, আমেরিকার কৃতদাসে পরিণত হয়ে যায় ভেনেজুয়েলা। কিন্তু এই কৃতদাস অবস্থা থেকে ভেনেজুয়েলার পরিবর্তন কবে আসে শুনবা? এই কৃতদাস অবস্থা থেকে, আমেরিকার দাস থেকে ভেনেজুয়েলার এক ধরনের মানে পরিত্রাণ, বা আমেরিকা থেকে সে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। সালটা ছিল বন্ধুরা 1999 সাল। মনে রেখো, সালটা 1999 সাল। 1999 সালে ভেনেজুয়েলার ক্ষমতাতে এসেছিলেন তিনি আর কেউ নন, মনে রেখো, ওনার নামটা ছিল হুগো শ্যাভেজ। ওনার নামটা ছিল হুগো শ্যাভেজ। হুগো শ্যাভেজ। হুগো নামটা আমার খুবই প্রিয়। আমি আমার সন্তানকেও ডাকি হুগো বলে, বুঝতে পেরেছ? খুবই প্রিয় নাম, কারণ আমি যখন ছোট, হ্যাঁ, আমি টেলিভিশনে হুগো শ্যাভেজকে দেখতাম। মানে অন্যতম একজন বলিষ্ঠ নেতা ছিলেন হুগো শ্যাভেজ। তাহলে 1999 সালে, তোমরা মনে রেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1999 সালে এই ভেনেজুয়েলার ক্ষমতাতে কে আসেন? হুগো শ্যাভেজ আসেন। খুব দাপটে নেতা, যেমন দেখতে ছিল, লম্বা চওড়া, ফিটেস্ট বডি, মানে অন্যরকম দাপটে নেতা। উনি 1999 সালে হুগো শ্যাভেজ যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন, ভেনেজুয়েলার একটা প্রজাতান্ত্রিক দেশ, কিন্তু বুঝতে পেরেছো, বাংলাদেশের মতোই ভেনেজুয়েলা একটা প্রজাতান্ত্রিক দেশ, কিন্তু ওখানে প্রেসিডেন্সিয়াল সরকার আছে, মানে রাষ্ট্রপতি শাসিত সরকার আছে। তো হুগো শ্যাভেজ প্রেসিডেন্ট হয়ে তিনি কি করলেন, তিনি আমেরিকার সাথে, আমেরিকার প্রতি যে দাসত্ব ছিল ভেনেজুয়েলার, সেখান থেকে তিনি ভেনেজুয়েলাকে পরিত্রাণ ঘটালেন। তিনি জনগণকে বা সবাইকে বোঝানোর চেষ্টা করলেন যে আমেরিকার উপর কেন আমরা ডিপেন্ড করব, আমেরিকা তো আমাদের ক্ষতি করছে, তেল উত্তোলনের নামে ওরা আমাদের ক্ষতি করছে, আমি কেন আমেরিকাকে সব তেল এত কম দামে দিব? আমি পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে আমি তেল কি করব, রপ্তানি করব, আমি ন্যায্য মূল্য পাবো। যেই হুগো শ্যাভেজ এই কাজটি করতে শুরু করলো, তেল সে বিভিন্ন ইউরোপের দেশ, এশিয়ার দেশগুলোতে তেল যখন রপ্তানি করতে শুরু করলো, তখনই মাথা খারাপ হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতে পরিণত হয়ে গেল কে? এই হুগো শ্যাভেজ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তাহলে হুগো শ্যাভেজ ক্ষমতায় এসেছে কবে? দেখেছে 1999 সালে। এবং আমি যখন ছোট, প্রায় দিনই খবরে আমি দেখতাম কিন্তু এই হুগো শ্যাভেজকে, বুঝতে পেরেছো? তখন থেকে হুগো নামটা আমার খুব প্রিয়, এবং হুগো শ্যাভেজও আমার খুব প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তো ঘটনাটা কি ঘটলো দেখো বন্ধুরা, এই প্রেক্ষাপটে যখন আমেরিকার ব্ল্যাক লিস্টে পড়ে গেলেন হুগো শ্যাভেজ, এবং হুগো শ্যাভেজ কিন্তু অনেকটা সমাজতান্ত্রিক চেতনাতে বিশ্বাসী ছিলেন।
হুগো স্যাভেজ অনেকটা কি ছিলেন, সমাজতান্ত্রিক চেতনাতে বিশ্বাসী। আর হুগো স্যাভেজ যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, এই যে দেখো আমি কালো করে রেখেছি, আশা করি বোর্ডে দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে, ইয়েস, আমি যে কালো করে রেখেছি বন্ধুরা, এই যে জায়গাটা, এই জায়গা, এটা হলো কিউবা। এই জায়গাটা কিউবা, উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ কিউবা। এই কিউবাও আমেরিকার কিন্তু চিরশত্রু। কেন? কারণ পৃথিবীতে যখন কোল্ড ওয়ার হয়েছে, স্নায়ুযুদ্ধ হয়েছে, সেই স্নায়ুযুদ্ধে আমরা দেখেছি পৃথিবী দুটো শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল। একটি ছিল সমাজতান্ত্রিক শিবির, একটি ছিল পুঁজিবাদী শিবির। আর এই পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দিত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। বুঝতে পেরেছ? এই পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দিত মার্কিন যুক্তরাষ্ট্র, আর সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব দিত সোভিয়েত ইউনিয়ন। তো আমেরিকার কোলের মধ্যে থেকে কিউবা, তারা বলেছিল তারা কি কায়েম করবে, তারা সমাজতন্ত্র কায়েম করবে। যেখানে গোটা পৃথিবীতে আমেরিকা পুঁজিবাদ ছড়াতে চায়, সেখানে আমেরিকার কোলের মধ্যে থেকে কিউবা কি বলছে, সে সমাজতন্ত্র কায়েম করবে। এবং কিউবার সেই বিখ্যাত নেতার নাম আমরা সবাই জানি, ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো। এতে করে আমেরিকা এত ক্ষিপ্ত হয়, যেন কিউবার উপরে এত ক্ষিপ্ত হয় যে দেখা যায় যে আমেরিকা কিউবার উপরে নানান অবরোধ দিয়ে রাখে, নানান অবরোধ দিয়ে রাখে। কিন্তু ফিদেল ক্যাস্ট্রো তিনি কোনো কিছুতে টলেননি, কোনো কিছুতে তিনি আমেরিকার রক্তচক্ষুকে কখনো কি করেননি, তিনি কোনো দিন ভয় পাননি। অন্যতম একজন বিশ্ব নেতা ছিলেন ফিদেল ক্যাস্ট্রো। তো বন্ধুরা, সেই কিউবার ফিদেল ক্যাস্ট্রোর সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল হুগো স্যাভেজের। কারণ হুগো স্যাভেজের সমাজতন্ত্রপন্থী, এদিকে আমাদের কিউবার যিনি প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো, তিনিও সমাজতন্ত্রপন্থী। ফলে সব দিক থেকে আমেরিকার চক্ষুশূল হয়ে যান এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো স্যাভেজ। কিন্তু উনিও অনর, উনি কোনো দাসত্ববোধের শৃঙ্খলে থাকতে চান না। যেমন বাংলাদেশ ভারতের দাসত্ব থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, কথা বুঝতে পেরেছ? বাংলাদেশের উপরে যে মানে এক ধরনের প্রভাব প্রতিপত্তি ভারত খাটাতে চায় বা খাটিয়েছে, সেখান থেকে যেমন বাংলাদেশ বেরিয়ে আসতে চাচ্ছে, একইভাবে কিন্তু মার্কিন দাসত্ববোধ থেকে ভেনেজুয়েলা বেরিয়ে আসে হুগো স্যাভেজের নেতৃত্বে। এবং আমি আগেও বলেছি, হুগো স্যাভেজ বহির্বিশ্বে তেল রপ্তানি করতে শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হুগো স্যাভেজ, আমি তাকে স্যালুট করি, কারণ যখন হুগো স্যাভেজের সাথে আমেরিকা শয়তানি করছে, বদনামি করছে, কথা বুঝতে পেরেছ? জাতিসংঘের সভাকক্ষে দাঁড়িয়ে থেকে হুগো স্যাভেজ একটি বক্তব্য দিয়েছিলেন। ঠিক আছে, তোমরা ইউটিউব গুগলে সার্চ করলে পাবে। হুগো স্যাভেজ বলছেন, শয়তানকে খুঁজতে আমাদের বেশি দূর যেতে হবে না, এই সভাকক্ষের মধ্যেই শয়তান আছে। সে কে? আমেরিকার প্রেসিডেন্ট। স্যালুট। দেখতে পেয়েছো নেতা কাকে বলে? হুগো স্যাভেজ বলছে শয়তান খুঁজতে বাইরে যেতে হবে না, এই সভাকক্ষের মধ্যেই শয়তান আছে। কে? মার্কিন প্রেসিডেন্ট। আসলে শয়তান। বুঝতে পেরেছো? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো, হুগো স্যাভেজ 1999 সাল থেকে, যেহেতু প্রেসিডেন্ট হয়েছে 99 সালে, 1999 সাল থেকে 2013 সালে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তো মৃত্যু পর্যন্ত হুগো স্যাভেজ ছিলেন কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, যিনি প্রথম মার্কিন দাসত্ব থেকে, মার্কিন আগ্রাসন থেকে তিনি কি করেছিলেন? ভেনেজুয়েলাকে মুক্ত করেছিলেন। তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হুগো স্যাভেজের একটি রাজনৈতিক দল ছিল। ঠিক আছে, হুগো স্যাভেজের কি ছিল? আমি বলেছি একটি রাজনৈতিক দল ছিল, যেটাকে বলা হয় ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। দেখো, সোশ্যালিস্ট মানে তো সমাজতান্ত্রিক, তাই না? ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি, নামটা লিখে রেখো বা নোট করে রেখো, ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। তো ভালো কথা, হুগো স্যাভেজ যখন ক্ষমতায় ছিলেন 1999 থেকে 2013 সাল পর্যন্ত, তার ক্ষমতাকালীন সময়ে একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করে দেখবে, তার ক্ষমতাকালীন সময়ে 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত, বুঝতে পেরেছ? 2006 থেকে 2012 সাল পর্যন্ত, এই সময়ে নিকোলাস মাদুরো, চিনতে পেরেছ নামটা? যাকে তুলে নিয়ে গেল আমেরিকা, যাকে অপহরণ করলো আমেরিকা, সেই নিকোলাস মাদুরো এই হুগো স্যাভেজের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
যদিও নিকোলাস মাদুরো শোনা যায় যে তিনি প্রথম জীবনে নাকি একজন বাস ড্রাইভার ছিলেন বা শ্রমিক ইউনিয়ন বাস ইউনিয়নের নেতাও ছিলেন, কিন্তু নিজের কর্মকৌশলতা দ্বারা নিজের দক্ষতা দ্বারা তিনি অনেক এগিয়ে যান। এবং আমি বলেছি হুগো স্যাভেজের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু এই নিকোলাস মাদুরো। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রেখো 2012 থেকে 2013 সাল পর্যন্ত এই একটা বছর নিকোলাস মাদুরো ছিলেন উপরাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি ছিলেন হুগো স্যাভেজ, বুঝতে পেরেছ? রাষ্ট্রপতি ছিলেন হুগো স্যাভেজ আর উপরাষ্ট্রপতি ছিলেন কিন্তু বর্তমান যাকে অপহরণ করা হয়েছে নিকোলাস মাদুরো। তাহলে মাদুরো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, মাদুরো কি করেছেন? মাদুরো উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এবং তোমরা মনে রেখো আমাদের হুগো স্যাভেজ যে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি যে রাজনৈতিক দল করতেন, নিকোলাস মাদুরোর রাজনৈতিক দল সেম, ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। ডান? তাহলে মাদুরো এবং হুগো স্যাভেজ সেম টু সেম একই দলের। কিন্তু বন্ধুরা দেখো, যখন 13 সালে মারা যান, তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা এখানে ফিলিপ সীমান্ত রোজারিও লিখেছে আমেরিকা কিভাবে এত শক্তিশালী রাষ্ট্র হলো, এই বিষয়ে একটি ক্লাস চাই। রোজারিও, আমি তোমাকে দুটো পরামর্শ দিতে পারি। আমাদের কোর্সেও একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ক্লাস হবে, কিন্তু সে পর্যন্ত তুমি যদি অপেক্ষা না করো তাহলে তুমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাও, সেখানে দেখো আমার ক্লাস ভিডিও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, অসম্ভব সুন্দর। মানে ওরা যে এত ব্রেইনি, তুমি আমার ইউটিউব চ্যানেল বন্ধনজিকে সার্চ দাও, ইউটিউবে পাবে, সেখানে তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ক্লাসটা করো, করে আমাকে এসে জানাও যে স্যার এবার বুঝেছি কেন আমেরিকা এভাবে পাওয়ারফুল হয়েছিল, আমি ওখানে সেটা ব্যাখ্যা করেছি। তো চলে আসো, 2013 সালে যখন হুগো স্যাভেজ মারা গেলেন রাষ্ট্রপতি, তখন এই যে উপরাষ্ট্রপতি ছিলেন নিকোলাস মাদুরো, তিনি কি করলেন? তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট হলেন। হুগো স্যাভেজের পরেই প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো। কিন্তু বন্ধুরা, নিকোলাস মাদুরো শ্রমিক নেতা ছিল তো প্রথম জীবনে। শ্রমিক নেতারা কি করে না? আপোষ করে না কোনো কিছুতে, বুঝতে পেরেছো? তারা আপোষহীন হয়। তো নিকোলাস মাদুরো তিনি কিন্তু হুগো স্যাভেজের পথ থেকে সরে আসলেন না। তিনিও কিন্তু যেভাবে হুগো স্যাভেজ আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে চলেছে, এই নিকোলাস মাদুরো সেম টু সেম আমেরিকার রক্তচক্ষুকে তিনি ভয় করতেন না। কিন্তু বন্ধুরা, আমেরিকা খুব সেন্সিটিভ, খুব সেন্সিটিভ। কারণ শোনো, শকুনের চোখ বলে, মার্কিনীদের হলো শকুনের চোখ। আমেরিকার যে চোখ পড়ে আছে ভেনেজুয়েলার উপরে, কারণ আগে তেল যেমন তেমন করে সলিম বুশ দিয়ে আমেরিকা তেল নিত, কিন্তু বিশেষ করে এই যে হুগো স্যাভেজের সময় থেকে নিতে পারছে না। আবার হুগো স্যাভেজের পরে মাদুরো আসলো, মাদুরো সেম হুগোর পথে হাঁটছে, ফলে আমেরিকা তেল পাচ্ছে না। আর তেল না পেলে আমেরিকার মাথা ঠিক থাকে না, মাথা খারাপ হয়ে যায়। আমি কি বলবো, বিশ্বাস করবা, আমেরিকানরা পৃথিবীর যে জায়গাটা চোখ দিছে সেই জায়গাকে তারা কি করেছে? ধ্বংস করেছে। তোমরা হেনকালের ছেলে মেয়ে, তোমরা জানো না, বিশ্বাস করবা বন্ধুরা, 2001 সালে আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে আফগানিস্তানকে শেষ করে দিল, আফগানিস্তানদেরকে শেষ করে দিল। আমেরিকা তালেবান নিধনে আফগানিস্তান আক্রমণ করেছিল। 20 বছর পরে কি হলো? ওই আমেরিকা আবার তালেবানদেরকেই কিন্তু বসায় দিল, বুঝতে পেরেছ? 2003 সালে আমেরিকা কি করলো বন্ধুরা? তোমরা মনে রেখো 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করলো। আমেরিকা কি বলেছে? আমেরিকা বলছিল, এগুলো জীবন্ত ইতিহাস ভাই, এগুলো আমি চোখে দেখেছি। আমি ছোট থেকেই এগুলো ইতিহাসের প্রতি খুব ইন্টারেস্টেড ছিলাম। আমি খুব খবর দেখতাম, পত্রিকা পড়তে পারতাম না, বাট খবর দেখতাম, জানতাম, বুঝতাম কি হবে। 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করলো। ইরাকের অপরাধ কি? ইরাকে নাকি প্রচুর বিধ্বংসী অস্ত্র আছে। আমেরিকা জাতিসংঘের অস্ত্র পরিদর্শক পাঠিয়েছিল, আমার এখনো নাম মনে পড়ে, হ্যান্স ব্লিক্সকে পাঠিয়েছিল ইরাক পরিদর্শনে। হ্যান্স ব্লিক্স সে জাতিসংঘের অস্ত্র পরিদর্শক, সে অস্ত্র পরিদর্শন করে গিয়ে
সে জানে কি দেখেছে না দেখেছে, সে যে রিপোর্ট দিল প্রচুর বিধ্বংসী অস্ত্র আছে কোথায়, ইরাকে। এইবার এই ধোঁয়া তুলে কি করলো, আমেরিকা আক্রমণ করে বসলো ইরাককে, কিন্তু কোনো বিধ্বংসী অস্ত্র ইরাকে পেল না। কি হলো, ধ্বংস করে দিল ইরাককে, ধ্বংস করে দিল সাদ্দাম হোসেনকে। ভাই আমি তোমাদের কি বলবো, মুসলিম বিশ্বে যারা মাথা চারা দিয়েছে, যে নেতারা, মুসলিম বিশ্বে যে নেতারা মাথা চারা দিয়েছে, সেই নেতারাই কি হয়েছে, বিশ্ব মানে আমেরিকার চক্ষুশূল হয়েছে। তারা সাদ্দামকে হত্যা করলো, সাদ্দামের বিচার করে, এক প্রহসনের বিচার করে, এক ঈদের দিন 2006 সালে, মুসলিম বিশ্বে ঈদের দিন, সেই 6 সালে সাদ্দামকে তারা ফাঁসিতে ঝুলিয়ে মারলো। তারা লিবিয়ার গাদ্দাফিকে মেরেছে। আমি কি বলছি, যে মুসলিম বিশ্বের নেতারা মুসলমানদের হয়ে কথা বলেছে, বলিষ্ঠতা দেখিয়েছে, তাদেরকেই মেরেছে আমেরিকা। আজকে ইরানের পিছনে লেগে আছে, কিন্তু আমেরিকা কিন্তু সৌদি আরবের পিছনে লাগে না। সৌদি আরব তেলবাজ, কারণ সৌদি আরব আমেরিকার সাথে লিয়াজু করে চলে। বুঝতে পেরেছ, কোথায় মুসলিম মারছে আমেরিকা? আজকে ইহুদিরা মুসলিমদেরকে মারছে ফিলিস্তিনে, তুমি দেখেছো সৌদি আরব একটা বিবৃতি দেয়? দেয় না, কারণ সৌদি আরব কার সাথে লিয়াজু করে চলে? আমেরিকা। কিন্তু ইরাক বলো, ইরাকের সাদ্দাম বলো, লিবিয়ার গাদ্দাফি বলো, কিছুদিন আগে সিরিয়াতে দেখেছো সরকার পতন হয়েছে বাশার আল আসাদ, এরা হচ্ছে প্রকৃত মুসলিমদের নেতা। এবং দেখতে না, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট যাকে বলা হয় শেখ হাসিনা, তিনি একটি কথা বলতেন যে আমি যদি সেন্ট মার্টিনকে দিয়ে দেই আমেরিকাকে, তাহলে আমি বাংলাদেশের ক্ষমতায় আমৃত্যু কি করতে পারবো, থাকতে পারবো। শোনো ভাই, মনে রেখো, গোটা বিশ্বের উপরে শকুনের দৃষ্টি দিয়ে রেখেছে আমেরিকা। সে যেখানেই বলে যে আমি কি করব, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিব, এখানকার মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করব, মনে রাখবা সেখানেই তার কি আছে, স্বার্থ আছে। ইরাকের সব তেল উত্তোলন করে নেয় আমেরিকা, এই ইরাক আক্রমণ করে সব তেল নিয়ে চলে যায়। তো ফিরে আসো, পড়ার মধ্যে ফিরে আসো। তো দেখো বন্ধুরা, যে আমাদের ক্ষমতায় চলে আসলো 2013 সালে নিকোলাস মাদুরো। সেও আপোষহীন, সে আমেরিকার সাথে কোনো আপোষ করলো না, সেও তার পূর্বসূরি হুগো স্যাভেজের পথেই হেঁটে চলল। কিন্তু সমস্যা হচ্ছে, আমেরিকা যেন বহির্বিশ্বের বা অন্য দেশের রাজনীতিকে অনেকাংশে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। কারণ তাদের একটা স্ট্রং গোয়েন্দা সংস্থা রয়েছে, সিআইএ। তাদের একটি স্ট্রং গোয়েন্দা সংস্থা রয়েছে, সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সিআইএ। এটা মার্কিন গোয়েন্দা সংস্থা। তারা দেখা যায় কি বন্ধুরা, এই সিআইএ এর সদস্যরা কিন্তু কোথায় থাকে, পৃথিবীর সব জায়গাতে সিআইএ এর এজেন্ট আছে। আমি বন্ধন, আমি যে সিআইএ এর এজেন্ট কিনা সেটা তুমি কিন্তু বলতে পারবা না। মানে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এরকম সিআইএ এর কি আছে, এজেন্ট আছে। তাদের মূল কাজ থাকে, তারা যে দেশকে টার্গেট করে বিভিন্নভাবে সে দেশে একটা কি সৃষ্টি করা, একটা অসন্তোষ সৃষ্টি করা। তো আমেরিকা কি করে বসলো বন্ধুরা, 2017 সাল নাগাদ আমেরিকা এই ভেনেজুয়েলার উপরে অর্থনৈতিক অবরোধ করলো। 2017 সালে আমেরিকা ভেনেজুয়েলার উপরে কি করলো, অর্থনৈতিক অবরোধ করলো। কিন্তু অর্থনৈতিক অবরোধ করার পরেও মোটামুটি ভেনেজুয়েলা ভালোই চলছিল, খারাপ না। নানান অর্থনৈতিক অবরোধ করেছে আমেরিকা ভেনেজুয়েলার উপরে, তারপরেও মোটামুটি ভেনেজুয়েলা চলছিল। কিন্তু 2020 সালে গিয়ে আবার ঝামেলা ঘটে গেল। 2020 সালে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো সে অবৈধ। সে কি করছে, তার বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে। ভেনেজুয়েলাতে কি হচ্ছে, সরকার বিরোধী আন্দোলন হচ্ছে মাদুরোর বিরুদ্ধে। এই আন্দোলনগুলো কারা পেট্রোনাইজ করে, আমি একটু আগেও বলেছি যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এই সিআইএ এর মতো গোয়েন্দা সংস্থাগুলো ওই দেশকে কি করে, অসন্তোষ সৃষ্টি করে, ওই দেশের মানুষের মধ্যে যে কুমন্ত্রণা দেয়। কেন দেয় কুমন্ত্রণা? কারণ আমেরিকা চাচ্ছে ওই দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হোক, একটা ঝামেলা সৃষ্টি হোক। আর ঝামেলা হলেই আমেরিকা কি করতে পারবে, ওখানে শো মারতে পারবে। আর শো মারতে পারলে কি হবে, তেল নিয়ে চলে যাবে। তো যখন নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আমরা দেখেছি 20 সালের পর থেকে সরকার বিরোধী যখন আন্দোলন হয়েছে, মাদুরো কিন্তু ভেঙে পড়েননি, তিনি আরও শক্ত হয়েছেন, আরও কঠোর হয়েছেন। এবং তিনি কি করেছেন, কঠোর হস্তে
এই বিপ্লবগুলোকে তিনি কি করেছেন, জনগণের অসন্তোষকে তিনি নিরসন করেছেন, ঠিক আছে, বা তার ক্ষমতাকে আরো শক্তপোক্ত করেছেন। কারণ মাদুরো চালাক চতুর, মাদুরো জানতেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এগুলো কারসাজি, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর এগুলো কারসাজি। তারা কি করছে, তারা বিভিন্ন কৌশলে অপপ্রচেষ্টা চালিয়ে, তৎপরতা চালিয়ে তারা ভেনেজুয়েলাকে কি করছে, অশান্ত করছে। ঠিক আছে, এভাবে চলতে থাকে বন্ধুরা। কিন্তু সবকিছুর অবসান ঘটে গত 3 জানুয়ারি ন্যাক্কারজনক একটি ঘটনার মধ্য দিয়ে। তোমরা দেখেছ গত 3 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারা আচমকা চোরের মতো, মার্কিন যুক্তরাষ্ট্র আচমকা চোরের মতো তারা ভেনেজুয়েলাতে প্রবেশ করেছে। তারা বিমান যোগে, হেলিকপ্টার যোগে কি করেছে, তারা ভেনেজুয়েলাতে প্রবেশ করেছে। এবং ভেনেজুয়েলাতে প্রবেশ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, আমরা তার নাম বলছি নিকোলাস মাদুরো, মাদুরো এবং তার স্ত্রীকে প্রেসিডেন্টের বাসভবন থেকে কি করেছে, গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে নিকোলাস মাদুরোকে নিয়ে চলে গিয়েছে কোথায়, একদম নিউ ইয়র্কে। ভেবেছ তোমাদের জন্মের পরে, জ্ঞান হওয়ার পরে এরকম ঘটনা কখনো শুনেছ যে একটা দেশ আর একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে বা তার স্ত্রীকে তুলে নিয়ে চলে গিয়েছে, নিয়ে যে তার দেশের আদালতে কি করছে, বিচার করছে? এটা জীবনে তোমরাও শোনোনি, এটা আমিও শুনিনি। জ্ঞান হওয়ার পরে আমার এই 37-38 বছর বয়সে এই প্রথম আমি কি করলাম, এরকম একটা ঘটনা শুনলাম বা সাক্ষী হলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রেখো আমাদের প্রেসিডেন্টের বাসভবনের নামটা, হ্যাঁ, বাসভবনের নামটা আমাদের একটু মনে রাখতে হবে, মিরা মিরা ফ্লোরেস, ফ্লোরেস, মিরা ফ্লোরেস। পরীক্ষাতে আসবার মতো একটি প্রশ্ন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবনের নামটা কি, তোমরা মনে রেখো মিরা ফ্লোরেস। অদ্ভুত ব্যাপার শোনো বন্ধুরা, আমাদের নিকোলাস মাদুরোর স্ত্রীর নাম কিন্তু ফ্লোরেস, বুঝতে পেরেছ? নিকোলাস মাদুরোর স্ত্রীর নাম কিন্তু বন্ধুরা মনে রেখো ফ্লোরেস। আমাদের একটি কমেন্ট এসেছে, আচ্ছা, আমেরিকা এর আগে পানামার প্রেসিডেন্টকে এভাবে অপসারণ করেছিল না। হ্যাঁ, তবে একটু এর চাইতে ভিন্ন ছিল, সেটা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। ওটা একটু ভিন্ন টাইপের ছিল আর কি। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রেখো মিরা ফ্লোরেস, আমাদের ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবন হচ্ছে মিরা ফ্লোরেস। সেই মিরা ফ্লোরেস থেকে গত 3 জানুয়ারি আমরা যতটুকু জানি মার্কিন যুক্তরাষ্ট্র অপহরণ করে নিয়ে যায় মাদুরো এবং তার স্ত্রীকে। এখানে একটি তথ্য তোমরা মনে রেখো, এই যে সামরিক অভিযান মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারা ঘটিয়েছে, একটা অদ্ভুত কথা জানো, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র বড় কোনো সামরিক অভিযানে গেলে জানো তাদের কিন্তু অনুমোদন নিতে হয়, সিনেটের অনুমোদন লাগে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো সিনেটের অনুমোদনও নেননি। অনুমোদন না নিয়ে তারা প্রায় 6 মাস ধরে কি করেছে শুনবা, তারা আমেরিকার যারা সেনাবাহিনী, আমেরিকার সোলজারদের মধ্যে একটি ইউনিট আছে, হ্যাঁ, যে ইউনিটের নাম হচ্ছে ডেল্টা, যে ইউনিটের নাম হচ্ছে ডেল্টা, ডেল্টা ইউনিট। মনে রেখো আমেরিকার সোলজারদের মধ্যে সবচেয়ে চৌকস, সুদক্ষ এবং সাহসী হচ্ছে এই ডেল্টা ইউনিটের সদস্যরা। এবং প্রায় 6 মাস তাদেরকে আবার ট্রেন আপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রেন আপ করে কি করেছে, এই ডেল্টা ইউনিটকে পাঠিয়েছে যে আমাদের ভেনেজুয়েলার যিনি প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসতে। তাহলে মাদুরোকে অপহরণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কোন ইউনিট লিড দিয়েছে, তোমরা বলবা ডেল্টা ইউনিট। যদিও এটা পরিষ্কার না, এখনো মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে বিশেষজ্ঞদের আমি প্রচুর ইউটিউব ঘেটে দেখেছি যে বিশেষজ্ঞরা তারা বলছে যে এরকম অভিযান একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ইউনিটই পরিচালনা করতে পারে, তাছাড়া সম্ভব নয়। ওকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যে নিকোলাস মাদুরোকে যে তুলে নিয়ে গিয়েছে, তারা এই অভিযানের একটা সামরিক নাম দিয়েছে
এই অভিযান বা এই অপারেশনে তারা একটা নাম দিয়েছে, যেটি হলো অপারেশন, মনে রাখতে হবে এই অভিযানের একটি নাম রয়েছে, অপারেশন অ্যাবসুলেট রিজলভ। অপারেশন অ্যাবসুলেট রিজলভ, এটি কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার জন্য আমেরিকা যে অভিযানটা চালিয়েছে, সেটি হচ্ছে, অভিযানের নামটি হচ্ছে অপারেশন অ্যাবসুলেট রিজলভড। মনে থাকবে, অপারেশন অ্যাবসুলেট রিজলভড কারা পরিচালনা করেছে? তোমরা বলবা ডেল্টা সদস্যরা। এবং এই অভিযানে আনুমানিক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 200 ডেল্টা সেনাবাহিনী অংশ নিয়েছে। কতজন? প্রায় 200 জনের মতো তারা কি করেছে, এই অভিযানে তারা অংশ নিয়েছে। কোন অভিযান? অপারেশন, আমি বলেছি যে অ্যাবসুলেট রিজলভ, অপারেশন অ্যাবসুলেট রিজলভ। এখন এখানে আরেকটা প্রশ্ন তোমাদের সামনে আসতে পারে, স্যার আপনি বলছেন মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার জন্য অপারেশন অ্যাবসুলেট রিজলভ চালিয়েছে, কিন্তু আমরা আরেকটা অপারেশনের নাম শুনেছিলাম বা শুনি, সেটি হচ্ছে সেপ্টেম্বর মাস নাগাদ আরেকটি ঘটনা ঘটেছিল। কোন মাস নাগাদ? সেপ্টেম্বর মাস নাগাদ। এই যে ক্যারাবিয়ান সাগর তোমরা দেখতে পাচ্ছ, যে আমেরিকা এবং এই দক্ষিণ আমেরিকার এই অংশের মধ্যে কিন্তু ক্যারাবিয়ান সাগর রয়েছে। তথ্যটা জেনে রেখো, পৃথিবীর সবচেয়ে গভীর সাগর বলে কিন্তু ক্যারাবিয়ান সাগরকে। এবং ক্যারাবিয়ান অঞ্চলে যেন 13টা দ্বীপ আছে। কয়টা দ্বীপ আছে? 13টা দ্বীপ দেশ আছে। এখান থেকে একটা তথ্য শিখিয়ে দেই যে ক্যারাবিয়ান অঞ্চলে 13টা দ্বীপ দেশ আছে। এই 13টা দ্বীপ দেশকে একত্রে ওয়েস্ট ইন্ডিজ বলে। তোমরা ক্রিকেট খেলা দেখো না ওয়েস্ট ইন্ডিজের? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজ একক কোনো দেশ নয়। ওয়েস্ট ইন্ডিজ একক কোনো দেশ নয়। 13টা দ্বীপকে একত্রে বলে ওয়েস্ট ইন্ডিজ। কোন 13টা দ্বীপ? ক্যারাবিয়ান সাগরের 13টা দ্বীপ। এবং এই 13টা দ্বীপের মধ্যে ক্যারাবিয়ানদের সবচেয়ে বড় দ্বীপ হলো কিউবা। পৃথিবীর চিনির আধার বলে কিউবাকে। ফিদেল ক্যাস্ট্রো, আমি একটু আগে পড়ালাম, সমাজতান্ত্রিক নেতা। ফিদেল ক্যাস্ট্রোর নাম কোন দেশের সাথে জড়িত? কিউবার সাথে জড়িত। ঠিক আছে, ফিদেল ক্যাস্ট্রোর নাম কিউবার সাথে জড়িত, চিনির আধার কিউবা। এবং এই যে 13টা দ্বীপ নিয়ে যে ওয়েস্ট ইন্ডিজ, সে ক্যারাবিয়ান সাগরের সবচেয়ে বড় দ্বীপ কিন্তু কিউবা। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে গত সেপ্টেম্বর মাসে এই ক্যারাবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনী তারা বেশ কিছু জাহাজ কি করে? আক্রমণ করে। তারা বেশ কিছু জাহাজ কি করে? আক্রমণ করে। এবং আক্রমণ করে মার্কিন নৌবাহিনী যে বেশ কিছু জাহাজকে আক্রমণ করে, সেই জাহাজগুলোর মধ্যে কয়েকটা ভেনিজুয়েলারও জাহাজ ছিল। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন যে স্যার সেপ্টেম্বর 2025-এ মার্কিন নৌবাহিনী কেন জাহাজগুলোকে আক্রমণ করেছিল? ক্যারাবিয়ান সাগরে কেন জাহাজ আক্রমণ করেছিল? আসল কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ আনে যে ওই জাহাজগুলোর মধ্যে কিছু জাহাজে ভেনেজুয়েলা মাদক এবং অস্ত্র চোরাচালান করছিল, এবং এই কাজের সাথে নাকি স্বয়ং প্রেসিডেন্ট মাদুরো জড়িত। মাদুরো বা তার স্ত্রী এই জাহাজগুলোতে কি করছিল? এই জাহাজগুলোতে অস্ত্র এবং মাদক চোরাচালান করছিল। এই অস্ত্র এবং মাদক চোরাচালানকারীদের ধ্বংসের জন্যই আমেরিকা কি করেছিল? তার নৌবাহিনীকে দিয়ে এই জাহাজগুলোকে অ্যাটাক করেছিল। এবং মনে রেখো যে আমেরিকা ওই অভিযানের নাম দিয়েছিল অপারেশন সাউদার্ন স্পিয়ার। অপারেশন সাউদার্ন স্পিয়ার। মাথায় রাখতে হবে একটি কথা, যে অপারেশন সাউদার্ন স্পিয়ার আমেরিকা চালিয়েছিল সেপ্টেম্বর 2025-এ। উদ্দেশ্য ভেনেজুয়েলার কিছু জাহাজ অ্যাটাক করা। অপরাধ, তারা নাকি সে জাহাজে অস্ত্র মাদক চোরাচালান করছিল। আর নিকোলাস মাদুরোকে যে 3 তারিখে তুলে নিল জানুয়ারি মাসের, সেটার নাম দিয়েছে অপারেশন অ্যাবসুলেট রিজলভ। তাহলে দুটো অপারেশন মনে রেখো, মাদুরোকে তুলে নেওয়ার জন্য অ্যাবসুলেট রিজলভ, আর আমাদের ভেনেজুয়েলা জাহাজ আক্রমণ করাকে বলা হয়েছে অপারেশন সাউদার্ন স্পিয়ার। বুঝতে পেরেছ? অপারেশন সাউদার্ন স্পিয়ার। ডান? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাদুরোকে তো নিয়ে চলে গেল নিউ ইয়র্কের, আমি তো বলেছি বিচার চলছে ম্যানহাটন আদালতে। তাহলে ভেনেজুয়েলার অবস্থা এখন কি হবে? তো মাদুরো যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ছিলেন একজন মহিলা, যার নাম রদ্রিগেজ। যার নাম রদ্রিগেজ। তোমরা চাইলে সার্চ দিয়ে দেখতে পারো গুগলে বা ইউটিউবে, রদ্রিগেজ একজন মহিলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই মহিলার আজকে কি হয়েছে? শপথ হয়েছে। তিনি
বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন ভেনেজুয়েলাতে, কারণ আমাদের নেই হচ্ছেন মাদুরো, তাকে নিয়ে গিয়েছে, ফলে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়েছেন কিন্তু রদ্রিগেজ। এবং রদ্রিগেজ শপথ নেওয়ার সময় তিনি কিন্তু উল্লেখ করেছেন আমাদের মহান নেতা মাদুরো। এবং বিশ্বাস করবে কিনা আজকের নিউজ যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর ড্রোন পাঠিয়েছে, এবং গতকালকে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প একটা বিবৃতি দিয়েছে যে ভেনেজুয়েলার নতুন সরকার যদি আমাদেরকে সহায়তা না করে বা আমাদের কথা মতো না চলে, তাহলে মাদুরের চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে নতুন সরকারের। তাহলে আমেরিকা অলরেডি থ্রেট দিয়েই দিয়েছে, কিন্তু এ থ্রেটকে ভেনেজুয়েলা কর্ণপাতই করছে না। নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছেন, মহিলা প্রেসিডেন্ট রড্রিগেজ, তিনি কিন্তু স্পষ্টভাবে বলেই বসেছেন যে তারা মাদুরোর দেখানো পথেই হাঁটবেন, এক চুলো তারা কি করবেন না, এখান থেকে নড়বেন না। এবং প্রচুর নিরাপত্তা রক্ষী নিয়োজিত করা হয়েছে। এই যে মিরা ফ্লোরেস, যেটি প্রেসিডেন্টের বাসভবন, প্রচুর নিরাপত্তা রক্ষী সেখানে সংযুক্ত হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ড্রোন পাঠিয়েছিল, সে ড্রোনগুলোকেও ধ্বংস করেছে কিন্তু নিরাপত্তা রক্ষীরা বা প্রহরীরা। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলা কিন্তু পাল্টা একটা মানে প্রতিরোধ করার তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যেটা খুবই দরকার যেন আর ন্যাক্কারজনক কোনো ঘটনা পৃথিবীতে এরকম আর না ঘটে। এখানে আরেকটা বড় চাল আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সে চালটা শুনবা, সে চালটা দিয়ে আমি ক্লাসটা শেষ করতে চাই। তোমরা খুব ভালো করে জানো যে 2025 সালে শান্তিতে নোবেল পেয়েছে মাচাদো। নামটা কি বলছি আমি বোর্ডের কোথাও একটু লেখার চেষ্টা করি। মাচাদো, মাচাদো, একজন নারী মাচাদো, তিনি 25 সালে শান্তিতে নোবেল পেয়েছে। ভাই জানো নোবেল কারা পায়? আমেরিকার ইশারাতেই কম বেশি নোবেল পায়। আমি বলি, স্পষ্ট ভাষায় বলি, আমেরিকা যাকে মনে করে নোবেল দেবে তারা নোবেল পায়। বুঝতে পেরেছ? মনে রেখে একটা কথা, এই মাচাদোকে নোবেল দেওয়া হয়েছে। এবং এই মাচাদো সে ট্রাম্পের সাথে একটা গোপন চুক্তিতে গিয়েছে, ট্রাম্পের সাথে একাধিকবার সে দেখা করেছে বা তাদের কনভারসেশন হয়েছে। এই মাচাদো ট্রাম্পকে আশ্বস্ত করেছে যে আপনি যদি আমাকে ক্ষমতায় এনে দেন ভেনেজুয়েলার, তাহলে আমার দেশের খনিজগুলোতে, তেল খনিতে আবারও মার্কিন কোম্পানিরা কাজ করবে এবং আপনার কথা মতোই তেল কি হবে, সরবরাহ হবে বা লুটপাট হবে। কত ভয়ঙ্কর ব্যাপার দেখেছো? মাচাদো যে নোবেল পেয়েছে ভেনেজুয়েলার এই 2025 সালে, কত বড় শয়তান সে! আমেরিকার সাথে কি করেছে? হাত মিলিয়েছে। ক্ষমতাটা কি তাহলে দেখেছো? এবার আমেরিকা এই নোবেল লরিয়েন্টকে কি করার চেষ্টা করছে? ক্ষমতাতে বসানোর চেষ্টা করছে। কারণ আমেরিকা কি করবে? এই নোবেল লরিয়েন্টকে দিয়ে সে তার স্বার্থ কি করবে? হাসিল করবে। বুঝতে পেরেছ? তাহলে 2025 সালে শান্তিতে নোবেল পেয়েছেন মাচাদো কোন দেশের? ভেনেজুয়েলা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কিভাবে কোথা থেকে, ঠিক আছে, কিভাবে কোথা থেকে এই যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, ঠিক আছে, মিরা ফ্লোরেন্স আর সেফ হাউস কি একই? না, ফিলিপ সীমান্ত রোজারিও, মিরা ফ্লোরেন্সের একটু অদূরে সেফ হাউস আছে আর কি। হ্যাঁ, ওই এরিয়ার মধ্যে, মিরা ফ্লোরেন্সের এরিয়ার মধ্যে একটু অদূরে সেফ হাউস রয়েছে আর কি। ঠিক আছে। মিতা আফরিন আশা বলেছে, স্যার এসব নিয়ে জাতিসংঘ কোনো ভূমিকা রাখে না কেন? মিতা, জাতিসংঘের হাত বাঁধা, সে কিভাবে রাখবে? তোমরা ভালো করে জানো জাতিসংঘের সবচেয়ে বেশি চাঁদা প্রয়োগ করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ জাতিসংঘে প্রতিটা দেশ চাঁদা দেয়, তার মধ্যে সবচেয়ে বেশি, তার বাজেটের প্রায় 22-24% মার্কিন যুক্তরাষ্ট্র দেয়। তাহলে টাকা বেশি দেয়, কথা তো শুনবে। আর বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সবচেয়ে কম চাঁদা দেয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত ছিল, ক্লাসটি কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে। যারা ক্লাসটি করলে এত সময় ধরে, দয়া করে একটু কমেন্ট করে তোমরা জানাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। আমাকে একটু কমেন্ট করে জানাও, বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করো। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্লাসটি করলা কেমন লেগেছে বা সব ঠিক আছে কিনা আমাকে একটু জানাও আর কি। হ্যাঁ, একটু কমেন্ট করো। কমেন্টগুলো দেখে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব।
প্লিজ যারা লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করো যে ক্লাসটা কেমন লেগেছে, আমাকে একটু জানাও, বা কোনো সমস্যা থাকলে সেটা জানাও। ধন্যবাদ মিতা আফরিন আশা, ধন্যবাদ হাফিজুর রহমান বাবু। এবং আমি একটি কথা তোমাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই ক্লাসটা, ধন্যবাদ রোজারিও লিখেছে শীতের গরম গরম ক্লাস, কৃতজ্ঞতা। আমি তোমাদেরকে শুধু কিন্তু এখানে ভেনেজুয়েলার সমস্যাটা দেখাতে চেয়েছি এমন না, আমি কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা পরিচিতি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক আছে? এবং আশা করি তোমরা আমেরিকা এবং ভেনেজুয়েলার দ্বন্দ্ব শিখতে এসে আরও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কিন্তু শিখেছো এখান থেকে আর কি, ঠিক আছে? কৃতজ্ঞতা তোমাদেরকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কালকে লাইভে। খোদা হাফেজ।